কিছু আয়না শুধু মুখ দেখায় না, কিছু আয়না তোমার ভেতরের সত্যটাকেও বন্দি করে রাখে। এই গল্প এমন এক আয়নার, যেটা শুধু প্রতিচ্ছবি নয়, একটা দরজা। এই গল্পটা আমি লিখছি না, আমি বলছি, কারণ আমি এখনও বেঁচে আছি, কিন্তু নিশ্চিত না আমি আদৌ আমি কিনা। যদি কখনো এই গল্প পড়তে পড়তে মনে হয় কেউ তোমার পেছনে দাঁড়িয়ে আছে, পেছনে তাকাবে না। আমি সেটাই করেছিলাম। আমি আগে কখনো এসব বিশ্বাস করতাম না। ভূত, আত্মা, অভিশাপ এসব আমার কাছে শুধু গল্প ছিল, যতদিন না ঘটনাটা আমার নিজের সাথে ঘটল। সব শুরু হয়েছিল একা থাকার একটা রাতে। আমি তখন শহরের বাইরে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়ের পুরনো বাড়িতে উঠেছিলাম। বাড়িটা আসলে বাড়ি না, একটা ভাঙা রাজবাড়ির অংশ। মূল রাজবাড়িটা বহু বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। লোকাল লোকেরা ওখান দিয়ে রাতে হাঁটে না, কারণ একটাই, আয়না। প্রথম দিন কিছু হয়নি, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনের রাতটা ছিল আলাদা। রাত ঠিক 2:17। আমি জানি, কারণ ঘড়ির কাঁটা তখনই থেমে গিয়েছিল। হঠাৎ করেই মনে হলো কেউ আমাকে ডাকছে, খুব চেনা একটা গলা, আমার নিজের গলা। আমি উঠে দাঁড়ালাম। ঘরের শেষ প্রান্তে একটা দরজা ছিল, যেটা আগে কখনো খেয়াল করিনি। দরজাটা আধ খোলা, ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। আমি জানি না কেন ঢুকেছিলাম। ভেতরের ঘরটা ছিল রাজবাড়ির পুরনো সাজে, দেয়ালে ছেঁড়া পর্দা, ছাদের ঝাড়বাতি ভাঙা, আর মাঝখানে একটা বিশাল আয়না। ঠিক তখনই আমি বুঝলাম এটা সেই আয়না। ফ্রেমটা কালো, কাঠের ভেতর মানুষের মুখ খোদাই করা, কিন্তু মুখগুলো চিৎকার করছে। আমি আয়নার সামনে দাঁড়ালাম। প্রথম 10 সেকেন্ড সব স্বাভাবিক। 11 নম্বর সেকেন্ডে আমার প্রতিবিম্ব চোখ পিটপিট করল। আমি করিনি। হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি ধীরে ধীরে হাত তুললাম। প্রতিবিম্ব হাত তুলল। 1 সেকেন্ড পরে আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু তখন আয়নার ভেতরের মানুষটা কথা বলল। তার ঠোঁট নড়েনি, কথাটা সরাসরি আমার মাথার ভেতর। ভয় পাস না, আমি তো তুই। আমি চিৎকার করলাম, না, তুই আমি না। সে হাসল, কিন্তু হাসিটা এমন ছিল যেটা আমি কোনোদিন দেইনি। তুই বাইরে ছিলি, সে বলল, আর আমি ভেতরে, এতদিন ধরে। হঠাৎ আমি আয়নার ভেতর দেখতে পেলাম হাজার হাজার মানুষ। কেউ কাঁদছে, কেউ চুপ করে দাঁড়িয়ে, সবার চোখ ফাঁকা। কোরা কারা? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। আগেরগুলো, সে বলল, যারা তাকিয়েছিল। আমি তখনই বুঝলাম, এই আয়না মানুষ দেখায় না, এটা মানুষ বদলায়। আয়নার কাঁচে ফাটল ধরল, একটা হাত বেরিয়ে এলো, আমার হাত। আমি অনুভব করলাম আমার স্মৃতি কেউ খুলে পড়ছে। আমার শৈশব, আমার নাম, আমার মুখ সব টেনে নেওয়া হচ্ছে। আমি চিৎকার করছিলাম, কিন্তু আওয়াজ হচ্ছিল না। ঠিক তখন দরজার বাইরে কেউ দৌড়ে এলো, এক বুড়ো লোক। সে চিৎকার করে বলল, চোখ বন্ধ কর, আয়নায় তাকাস না। আমি চোখ বন্ধ করলাম। হঠাৎ সব থেমে গেল। আমি মাটিতে পড়ে গেলাম। যখন চোখ খুললাম, ঘরটা ফাঁকা, আয়না নেই, আলো নেই। বুড়ো লোকটা বলল, তুই বেঁচে গেছিস, কিন্তু পুরোপুরি না। আমি ভেবেছিলাম ঘটনাটা ওই রাতেই শেষ। আমি ভেবেছিলাম আমি বেঁচে ফিরেছি। আমি ভুল ছিলাম, কারণ আসল গল্পটা শুরু হয়েছিল তার পরের দিন থেকে। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা টের পেলাম, আমার নিঃশ্বাসটা আমার নিজের মনে হচ্ছিল না। আয়নার সামনে দাঁড়াতে ভয় লাগছিল, তবুও দাঁড়ালাম। আমি তাকালাম, প্রতিবিম্ব তাকালো না। সে নিচের দিকে তাকিয়েছিল, যেন কিছু লুকোচ্ছে। আমি ফিসফিস করে বললাম, তুই আছিস? প্রতিবিম্বটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে আমার চোখ ছিল না, ওগুলো ছিল খালি। তার ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ এলো দেরিতে, একদম আগের মতো না, বরং যেন ভেতর থেকে, অনেক ভেতর থেকে। চুপ কর, সে বলল, ওরা শুনতে পায়। আমি তক্ষণে পিছিয়ে এলাম। সেদিন থেকে ছোট ছোট জিনিস বদলাতে শুরু করল। আমি কিছু খুঁজলে সেটা অন্য জায়গায় পাওয়া যেত। আমি কাউকে ডাকলে কখনো কখনো আমার গলাটা আলাদা শোনাতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমি ঘুমিয়ে পড়লে জেগে উঠতাম না,
মানে শরীরটা উঠত, হাঁটত, কথা বলতো, কিন্তু আমি থাকতাম কোথাও ভেতরে। আমি প্রথম বুঝতে পারি এক রাতে। আমি দেখলাম আমি বিছানা থেকে উঠছি, কিন্তু আমি উঠিনি। আমি দেখছিলাম আমার শরীরটা ধীরে ধীরে দরজার দিকে হাঁটল। দরজা খুলল আর আয়নার সামনে দাঁড়াল। আয়নার ভেতরের মানুষটা তখন আর কাঁচের ভেতরে ছিল না, সে আমার পেছনে দাঁড়িয়েছিল। আমার শরীর ঘুরে দাঁড়াল। আমি আমার নিজের মুখ দেখলাম, কিন্তু চোখ দুটো অন্য কারো। সে বলল, তুই খুব দুর্বল, আমি অনেক শক্তিশালী। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু চিৎকারটা বেরোলো না। সে আমার শরীরের দিকে আঙুল তুলল। হঠাৎ আয়নার কাছে আবার ফাটল ধরল। এবার শুধু হাত না, একটা মুখ বেরিয়ে এলো। আমার মুখ, কিন্তু সেটা পচা, ফাটা, চোখ গর্তের মতো। আমি বুঝলাম এটাই সেই আসর ও। এতদিন যে আমার মতো ছিল, সে শুধু একটা খোলস। এই আয়না, সে বলল, দুটি আত্মা ধরে রাখতে পারে না, একজনকে যেতে হয়। হঠাৎ ঘরের দেয়ালে দৃশ্য ভেসে উঠল। আমি দেখলাম রাজবাড়ির ইতিহাস। একজন রাজাই আয়না বানিয়েছিল মৃত্যু ভয় থেকে। সে নিজের প্রতিচ্ছবি বন্দি করেছিল আয়নার ভেতরে, কিন্তু ধীরে ধীরে সেই প্রতিচ্ছবি শক্তিশালী হয়ে উঠেছিল। তারপর থেকে যে তাকায় সে ভাগ হয়, একটা বাইরে থাকে, একটা ভেতরে, আর ভেতরেরটা সবসময় অপেক্ষা করে বেরোনোর জন্য। আমার শরীরটা কাঁপছিল। আমি অনুভব করলাম আমি ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছি। আমার হাতটা স্বচ্ছ হয়ে গেল, পা মেঝে ছুলেও অনুভব হচ্ছিল না। তুই কোথায় যাবি? আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম। সে হাসল, তোর জায়গায়। ঠিক তক্ষুনি বাইরে থেকে আওয়াজ এলো, কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। একটা পরিচিত কণ্ঠ আমার নাম ডাকছে। আমি চিনলাম, আমার মা। আমার শরীরটা এগিয়ে গেল। আমি চিৎকার করছিলাম, না, দরজা খুলিস না, কিন্তু কেউ শুনছিল না। দরজা খুলে গেল, আর আমার শরীর ওর সাথে বাইরে চলে গেল। আমি রয়ে গেলাম আয়নার সামনে, ভেতরে। শেষবার আয়নার কাঁচে তাকিয়ে দেখলাম আমি নেই, শুধু অজস্র চোখ, অজস্র মুখ। সবাই একসাথে ফিসফিস করে বলল, এখন তোর পালা অপেক্ষা করার। আজও আমি এখানে, আয়নার ভেতরে। আয়নার ভেতরে সময় বলে কিছু নেই, শুধু অপেক্ষা। কত দিন কেটেছে জানি না, হয়তো বছর, হয়তো কয়েক সেকেন্ড, কিন্তু একদিন হঠাৎ করেই সব বদলে গেল। আমি অনুভব করলাম আয়নাটা কাঁপছে। এই প্রথম ফাটলগুলো যেগুলো আগে ছিল সেগুলো নড়তে শুরু করল, যেন কাঁচ না, চামড়া। ভেতর থেকে কিছু চাপ দিচ্ছে। আমি বুঝে গেলাম ও আর একা নেই, ও বাইরে গিয়ে বাঁচতে পারেনি। আমি দেখতে পেলাম বাইরের পৃথিবী। আমার শরীরটা, ওর শরীর এখন আর স্বাভাবিক নেই। ও আয়নার সামনে দাঁড়িয়ে আছে, একটা নতুন বাড়িতে, নতুন জায়গায়, নতুন মানুষের মাঝে। কিন্তু ওর চোখে ঘুম নেই, কারণ রাতে আমি কথা বলি। আমি ওর মাথার ভেতরে ফিসফিস করি। প্রথমেও আমাকে উপেক্ষা করেছিল, তারপর ভয় পেয়েছে, তারপর দরকার পড়েছে। কারণ আয়না যাকে ভাগ করে তাকে আর একজন লাগে সবসময়। ও কাউকে খুঁজছিল। সেদিন রাতে ও আবার আয়নার সামনে দাঁড়াল। এইবার আয়নায় শুধু প্রতিবিম্ব ছিল না, আমি ছিলাম পুরোপুরি। আমি আর কাঁচের পেছনে আটকে ছিলাম না, আমি দাঁড়িয়েছিলাম ঠিক সামনে। ও কাঁপা গলায় বলল, তুই কথা দিয়েছিলি তুই থাকবি ভেতরে। আমি হাসলাম, আমি তো থাকি। আমি বললাম, এবার তোর পালা। ও পেছনে সরে গেল।
কিন্তু দেরি হয়ে গেছে। আয়নাটা তখন আর আয়না ছিল না, ওটা দরজা হয়ে গেছে। আর দরজার নিয়ম একটাই, একজন ঢোকে, একজন বেরোয়। কিন্তু সেদিন রাতে তৃতীয় কেউ ছিল। ঘরের আলো নিভে গেল, আয়নার কাঁচ এক শব্দে ভেঙে পড়ল। টুকরোগুলো মাটিতে পড়ল না, ভেসে থাকল। প্রতিটা টুকরোর ভেতরে একটা করে চোখ, একটা করে মুখ। সবাই কথা বলল একসাথে, আমরাও বাইরে যেতে চাই। আমি বুঝলাম, এটা শুধু আমার আর ওর গল্প না। যত মানুষ কখনো এই আয়নায় তাকিয়েছে, সবাই এখন মুক্তি চায়। ও চিৎকার করছিল, আমি নড়ছিলাম না, কারণ আমি বুঝে গেছি এই অভিশাপ ভাঙার একটাই উপায়, পুরোপুরি ভাঙা। আমি সামনে এগিয়ে গেলাম, ভাঙা কাঁচের ভেতর দিয়ে। এক মুহূর্তের জন্য মনে হলো আমি আবার শরীর পাব। আমি জানতাম এখান থেকে বেরোতে হলে আমাকে আয়নাকে হারাতে হবে, ভাঙতে না। কারণ আয়না ভাঙলে আমরা সবাই ছড়িয়ে পড়ি, কিন্তু আয়নাকে ভুল বোঝালে সে দুর্বল হয়। আমি লক্ষ্য করলাম একটা জিনিস, আয়না আমার প্রতিবিম্ব নকল করতে পারে, কিন্তু আমার স্মৃতি বানাতে পারে না। আমি চোখ বন্ধ করলাম। প্রথমবার আয়না চুপ করে গেল, দ্বিতীয়বার চারপাশে ফিসফিস শুরু হলো, চোখ খোল, আমাদের দেখ। আমি খুলিনি, আমি আমার সবচেয়ে বাস্তব স্মৃতিটা ধরলাম, আমার মায়ের হাতের উষ্ণতা, বর্ষার দিনে ভেজা মাটির গন্ধ, নিজের নাম ডাকার শব্দ। আমি ফিসফিস করে বললাম, আমি জানি আমি কে। ঠিক তখন আয়নাটা কেঁপে উঠল, কারণ আয়না পরিচয় চুরি করতে পারে, কিন্তু আত্মবোধ না। হঠাৎ আমি আবার ওকে দেখলাম, আমার অন্যটা। সে দুর্বল লাগছিল, কারণ আমি আর ভয় পাচ্ছিলাম না। সে বলল, তুই আমাকে ছাড়া বাঁচতে পারবি না। আমি বললাম, আমি তো বেঁচেই আছি। এই প্রথম ও দেরিতে কথা বলল। আমি বুঝে গেলাম, যে মুহূর্তে প্রতিবিম্ব দেরি করে না বরং ভুল করে, সেই মুহূর্তেই আয়না হারে। আমি ইচ্ছে করে একটা কাজ করলাম। আমি হঠাৎ হাসলাম, একদম কারণ ছাড়া, কিন্তু বাইরে যে আছে সে হাসল না, তার চোখে বিভ্রান্তি। আমি এগিয়ে গেলাম। এইবার কাজ ঠান্ডা লাগেনি, ওটা ফাঁকা লাগছিল। আমি বললাম, তুই আমার ছায়া, ছায়ার সামনে হাঁটে না। আর ঠিক তখনই আয়নার ভেতরের জগৎ ভেঙে পড়ল। শব্দ করে না, চিৎকার করে না, শুধু নিঃশব্দে মিলিয়ে যায়। আমি মেঝেতে পড়ে গেলাম। চোখ খুলে দেখি আমি আবার সেই পুরনো রাজবাড়ির ঘরে। আয়নাটা সামনে আছে, কিন্তু ওটা এখন শুধু কাঁচ। আমার প্রতিবিম্ব স্বাভাবিক, একসাথে নড়ছে। আমি ধীরে ধীরে হাত তুললাম, কোনো দেরি নেই। আমি কেঁদে ফেলেছিলাম, ভয়ে না, ফিরে আসার জন্য। আমি রাজবাড়ি ছেড়ে চলে এসেছিলাম সেই রাতেই, আর কোনোদিন পেছনে তাকাইনি। কিন্তু যাওয়ার আগে শেষবার আয়নার দিকে তাকিয়ে দেখেছিলাম কাচের এক কোণে হালকা ফাটল। ভেতরে কেউ নেই, শুধু একটা দাগ, যেন কেউ অনেক দিন ধরে কাচে হাত রেখেছিল। আজ আমি বেঁচে আছি, কিন্তু জানো সবচেয়ে ভয়ঙ্কর কি? আমি আর আয়নায় তাকাই না। এই গল্পটা শেষ হওয়ার সময় তুমি হয়তো খেয়াল করনি তুমি কতবার নিজের প্রতিবিম্ব কল্পনা করেছ। এটাই যথেষ্ট, কারণ অভিশাপ দরজায় করা নাড়ে না, ও শুধু অপেক্ষা করে যতক্ষণ না কেউ নিজের দিকে একটু বেশিক্ষণ তাকায়। আজ রাতে যদি আয়নায় তাকিয়ে মনে হয় তুমি আগে নড়েছ নাকি তোমার প্রতিবিম্ব, তাহলে উত্তর খুঁজতে যেও না, কারণ একবার প্রশ্নটা মাথায় ঢুকলে গল্পটা আর গল্প থাকে না। আর যদি তুমি এখন আয়নার সামনে দাঁড়িয়ে থাকো আর মনে হয় কেউ পেছনে নিঃশ্বাস নিচ্ছে, তাহলে বুঝে নিও আয়নাটা ভাঙবে, আর তখন তুমি পুরো মানুষ থাকবে না। আমি বেঁচে ফিরেছি, সবাই ফেরে না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? রাতের অন্ধকারে একা এই গল্পটি শুনে কি আপনার গায়ে কাঁটা দিয়েছিল? যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান গল্পের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। আপনার নিজের জীবনেও কি এমন কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটেছে,
যদি ঘটে থাকে তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ডেসক্রিপশনে দেওয়া ইমেল ঠিকানায় আপনার গল্পটি পাঠিয়ে দিন, আমরা তা আমাদের পরবর্তী ভিডিওতে তুলে ধরব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন রোমহর্ষক ও গা ছমছমে ভূতের গল্প নিয়মিত শুনতে চান, তবে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী কোনো ভয়ঙ্কর আপডেট আপনি মিস না করেন। স্ক্রিনে আসা অন্যান্য ভিডিওগুলোও আপনি দেখতে পারেন, যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। সাবধানে থাকবেন, কারণ অন্ধকার জগতের রহস্য কখনো শেষ হয় না। হয়তো আপনার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভৌতিক পর্বে। ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।